সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সকলে ভালো আছেন। গতকালকে আমাদের এই চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল। সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম কোনো গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, যেটি দেশে বিদেশে অন্যান্য সংবাদ মাধ্যমেও উঠে এসেছিল। তো গতকালকে যে প্রতিবেদনটি নিয়ে কথা বলেছিলাম বা তুলে ধরেছিলাম সেটি ছিল দৈনিক মানব জমিনের একটি প্রতিবেদন। তো শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে দৈনিক প্রথম আলোতে আজকে তারা একটি প্রতিবেদন করেছে। গতকালকের প্রতিবেদনের চেয়েও এই প্রতিবেদনে আরও অনেকগুলো বিষয় উঠে এসেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, যেমন আমরা সকলে জানি যে আন্তর্জাতিক অপরাধ আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, অর্থাৎ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল রয়েছে, ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চলমান রয়েছে এবং সম্ভবত আগামী মাসে তার একটি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। তো প্রথম আলো আজকে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে ওই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এই প্রতিবেদনে কিন্তু ওই বিষয়টি উঠে এসেছে যে সাংবাদিক তাকে প্রশ্ন করেছে যে তার বিরুদ্ধে যে চলমান যে মামলাটি রায়ের জন্য অপেক্ষায় রয়েছে, এই মামলায় যদি তাকে শাস্তি দেওয়া হয় বা এই ব্যাপারে তার কি প্রতিক্রিয়া। তো তিনি বলেছেন যে তিনি ভয় পাবেন না, কারণ তিনি মনে করেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাটি চলছে তার বিরুদ্ধে, এটি একটি প্রহসনের এবং সাজানো মামলা এবং তার যে অডিও ক্লিপগুলো বিভিন্ন সময়ে প্রচার করা হয়েছে, প্রকাশিত হয়েছে, তিনি বলছেন যে তার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পদে প্রধানমন্ত্রী হিসেবে তার যে নির্দেশনা থাকে, তো সেই নির্দেশনাগুলো দেওয়ার সময় ওই অডিও ক্লিপগুলো যেগুলো ভাইরাল বা যেগুলো প্রচার হয়েছে ওগুলো কেটে কেটে প্রচার করা হয়েছে, এ ধরনের কথা বলছেন তিনি। এরকম আরও অনেকগুলো বিষয় উঠে এসেছে তার নেতৃত্ব নিয়ে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে তাকে যে এখন মামলায় অভিযুক্ত করা হয়েছে, তিনি বলছেন যে তিনি একটি সাংবিধানিক পদে থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য একজন প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেয় সেজন্য তাকে কখনো হত্যা মামলায় আসামি করা ঠিক নয়, এ কথাটিও তিনি বলেছেন। তো এর পাশাপাশি আরও অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। চলুন দেখি আমরা প্রথম আলোর মূল যে প্রতিবেদন, ওই প্রতিবেদনে গিয়ে আমরা দেখি যে তিনি সেখানে কি বলেছেন। তো দৈনিক প্রথম আলো এই সাক্ষাৎকার নিয়ে যে শিরোনাম করেছে, তারা বলছে যে 3 আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার, ছাত্র জনতা হত্যাকাণ্ডে ক্ষমা চাইলেন না শেখ হাসিনা। বিস্তারিত বলা হয়েছে, গত বছর জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা প্রার্থনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার একযোগে শেখ হাসিনার 3টি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারগুলো প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, AFP এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। সাক্ষাৎকারগুলো নেওয়া হয়েছে ইমেইলে, অর্থাৎ ইমেইলে তারা প্রশ্ন পাঠিয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলোর জবাব দিয়েছেন। সাক্ষাৎকারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যায় তার দায়, আসন্ন নির্বাচন, দেশে ফেরা,
ট্রাইব্যুনালে তার বিচার এবং রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন। এগুলোই পলাতক জীবনে তার দেওয়া প্রথম সাক্ষাৎকার। 3টি সাক্ষাৎকারেই শেখ হাসিনা একই ভাষায় কথা বলেছেন। নিজে কোনো কিছুর দায় নেননি, কোনো কিছুর জন্যই অনুশোচনা করেননি। ছাত্র জনতার হত্যার মাঠ পর্যায়ে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়ী করেছেন। এমনকি গণ অভ্যুত্থানকে সহিংস বিদ্রোহ দাবি করে এর দমনকে সাংবিধানিক অধিকার বলেও বর্ণনা করেছেন তিনি। অর্থাৎ জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছিল, তিনি মনে করছেন যে রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য তিনি যে পন্থা অবলম্বন করেছেন বা যা করেছেন, এটি তার সাংবিধানিক দায়িত্ব ছিল এবং তার দায়িত্বের মধ্যে থেকেই তিনি সেটি করেছেন। আবার নিজে পরপর 3টি একতরফা নির্বাচনের আয়োজন করলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়েছেন। নিজে প্রধান বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে বিভেদ বাড়ালেও এখন বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে দেশে বিভেদ বাড়বে। এটি একটি গুরুত্বপূর্ণ কথা যে শেখ হাসিনার আমলে সবচাইতে খারাপ নিকৃষ্ট যে কাজটি তিনি করেছেন সেটি হচ্ছে পরপর 3টি নির্বাচন, যে বিরোধী দল রয়েছে বাংলাদেশে তাদেরকে একরকম বাইরে রেখে তিনি নির্বাচনের আয়োজন করেছিলেন। অথচ তিনি এই নির্বাচনের মাধ্যমে কিন্তু তিনি খুব ভালো একজন প্রধানমন্ত্রীর পরিচয় তিনি দিতে পারতেন। বাংলাদেশের ইতিহাসে তিনি একজন দৃষ্টান্তমূলক প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজের সেই ইমেজ তৈরি করার সুযোগ তিনি পেয়েছিলেন। সেটি কেন বলছি? কারণ যখন তিনি তখন বারবার বলছিলেন যে কেয়ারটেকার এই যে সিস্টেমটা এটি কিন্তু এখন পৃথিবীর কোথাও নেই। তখন তিনি বলেছিলেন যে শুধুমাত্র পাকিস্তানে রয়েছে, এর বাইরে আর কোথাও নেই। তো ঠিক আছে, ভালো কথা, যদি এটা যদি না থেকে থাকে, যদি দলীয় সরকারের অধীনেই সবাই নির্বাচন করে এবং তিনিও করতে চেয়েছিলেন, তাহলে তার উচিত ছিল এই যে তার অধীনে যে নির্বাচনগুলো তিনি আয়োজন করেছেন প্রত্যেকটা নির্বাচন যেন দৃষ্টান্তমূলক হয়, বিতর্কের ঊর্ধ্বে থাকে এবং মানুষ যেন ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু তিনি সেটি করেননি। প্রথম তার যে নির্বাচন সেটি ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন। তারপরে হচ্ছে এর পরের নির্বাচনটাকে রাতের নির্বাচন বলা হয়। এর সর্বশেষ যে নির্বাচন সেটিকে বলা হয় আমিডামির নির্বাচন। অর্থাৎ ক্ষমতা যে কোনোভাবেই কুক্ষিগত করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য তার যত ধরনের অপকৌশল আশ্রয় নেওয়া প্রয়োজন তিনি সব কিছু করেছেন। পৃথিবীর ইতিহাসে আপনারা কখনো দেখেছেন যে আমিডামির মতো কোনো নির্বাচন করতে কিংবা রাতের বেলা নির্বাচন করতে? তিনি সেটি করেছেন। তো এই প্রসঙ্গেই এখানে বলা হচ্ছে যে তার সময়ে পরপর 3টি নির্বাচন এভাবে বিতর্কিত থাকা সত্ত্বেও এই যে তিনি জাতির মধ্যে নির্বাচন নিয়ে একটি বিভেদ তিনি তৈরি করেছিলেন, সাধারণ মানুষ তো অবশ্যই তার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। ভিতরে ভিতরে মানুষ কখনোই এটি মেনে নিতে পারেনি। আমি যদি আমার কথাও বলি, আমি এই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যে রাষ্ট্রের সংবিধানের সর্বোচ্চ পদে থেকে আমার মতো নাগরিকদের সাথে তিনি প্রতারণা করেছেন। তিনি আমার মতো আরও এই যে কোটি কোটি ভোটারকে তিনি ভোটার নাগরিক হিসেবে সবার মতামতের ভিত্তিতে যে সরকার গঠন হওয়ার কথা সেটিতে তিনি চূড়ান্তভাবে এটিকে তিনি আঘাত করেছেন, অপমান করেছেন। আর রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই অবশ্যই তার বিরুদ্ধে এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে নির্বাচনের বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিল। মানুষের হয়তো এটি প্রতিবাদ করার বা তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর সেই শক্তি ছিল না বা ক্ষমতা ছিল না, কিন্তু মানুষ কিন্তু মন থেকে এটি কখনোই মেনে নিতে পারেনি। আমি আমার কথাও বলবো, আমি এখনো পর্যন্ত এই বিষয়টি মেনে নিতে পারি না যে আমার রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমার ভোটাধিকার
ক্ষুণ্ণ করে বা আমাকে অবমূল্যায়ন করে নাগরিক হিসেবে। তো এটি এখানে বলছে যে যে বিভেদের কথা তিনি বলছেন, এই বিভেদটা তো তিনি নিজেই তখন পরপর 3টা নির্বাচনের মাধ্যমে তিনি নিজে তৈরি করেছিলেন। অথচ এখন তিনি যখন ভাগ্যের নির্মম পরিহাসে ক্ষমতাচ্যুত হয়েছেন, এখন তিনি আবার বিভেদের কথা বলছেন। এটাই হচ্ছে একজন রাজনীতিবিদের সবচাইতে খারাপ চরিত্র এবং খারাপ নেচার হচ্ছে এটাই, যে তিনি যখন ক্ষমতায় থাকেন তখন যেটিকে তিনি সঠিক বলেন, তিনি যখন ক্ষমতাচ্যুত হন তখন সেটিকে বেঠিক বলেন। এরপরে বলছে যে ক্ষমা চাইতে অস্বীকার। দ্য ইন্ডিপেন্ডেন্ট তাদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলেছে 15 বছরের বেশি সময় কঠোরভাবে দেশ শাসন করা হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় গত বছর নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কিনা, তখন হাসিনা বলেন, আমি আমাদের জাতি হিসেবে হারানো প্রতিটি সন্তান, ভাই বোন, আত্মীয় ও বন্ধুর জন্য শোক প্রকাশ করি এবং তা করতে থাকব। সাক্ষাৎকারে শেখ হাসিনা গত বছরের বিক্ষোভ দমনের সময়কার কর্মকাণ্ডকে সমর্থন করেন, তবে তিনি বলেন কোনো ব্যক্তিগত দায় স্বীকার করেন না, আর ওই আন্দোলন ছিল একটি সহিংস বিদ্রোহ। অর্থাৎ যেটিকে সারা বিশ্বের মানুষ বলছে যে ছাত্র জনতার অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান, সেটিকে তিনি তার ভাষায় তিনি এটিকে সহিংস বিদ্রোহ বলছেন। এটি তো তিনি বলবেনই, কারণ যেহেতু তিনি যদি তিনি অভ্যুত্থান বলেন তাহলে তার ব্যর্থতাগুলো সামনে চলে আসে, ওগুলো যেন না আসে সেজন্য তিনি এই অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। শেখ হাসিনার দাবি বেশি সংখ্যক প্রাণহানির জন্য দায়ী ছিল মাঠ পর্যায়ে থাকা নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়া। তিনি আরও বলেন, একজন নেতা হিসেবে আমি অবশ্যই সামগ্রিক দায় স্বীকার করি, কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে আমি নিজে নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালাতে বলেছিলাম, এটা ঠিক নয়। আচ্ছা, শেখ হাসিনা দাবি করেন প্রথম দিকের হত্যাকাণ্ড নিয়ে তার সরকারি একটি স্বাধীন তদন্ত শুরু করেছিল, কিন্তু পরে তা বন্ধ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই প্রসঙ্গক্রমে বলতে হয় তিনি যে তদন্ত কমিশনের কথা বলছেন, এখন তখনকার সময়ে আবু সাইদের যে হত্যা, এটি নিশ্চয়ই আমাদের সকলেরই মনে থাকার কথা। সেখানে যে চিকিৎসক আবু সাইদের পোস্টমর্টেম করেছিলেন, তাকে কিভাবে বারবার প্রেশার দেওয়া হয়েছিল যে আবু সাইদ কিভাবে মারা গেছে, সেটি মানে প্রকৃত যে ঘটনা সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকারের উচ্চ মহল থেকে তাকে কিভাবে প্রেশার করা হয়েছিল, এটি তিনি কিন্তু তখন সাক্ষাৎকারে বলেছিলেন। তো সুতরাং তিনি এখন যদি দাবি করেন যে তিনি তদন্ত কমিশন করেছেন, তার গঠিত তদন্ত কমিশন কি রিপোর্ট দিবে আর কি করবে সেটা অবশ্যই সকলেই এটা অনুমান করতে পারে। এপিকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি প্রায় একই কথা বলেছেন। তিনি সেখানে বলেছেন, আমার বিরুদ্ধে অভিযোগ আমি ব্যক্তিগতভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছি, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। তবে তিনি স্বীকার করেন চেইন অফ কমান্ডের মধ্যে কিছু ভুল অবশ্যই হয়েছিল। সামগ্রিকভাবে সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্ত ছিল পরিমিত, সৎ, উদ্দেশ্য প্রণোদিত এবং যতটা সম্ভব প্রাণহানি কমানোর লক্ষ্যে। তিনি এই প্রসঙ্গে ইন্ডিপেন্ডেন্টকে আরও বলেন, মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যাদের সুপ্রতিষ্ঠিত কার্যক্রম পরিচালনা বিষয়ক নির্দেশিকা মেনে চলার কথা ছিল। আপনাদের সকলের মনে আছে তখন এই যে কিভাবে গুলি করে ছাত্রদেরকে মারা হয়েছিল এবং পুলিশের গাড়িতে কিভাবে লাশ উঠানো হচ্ছিল, আবার লাশ ফালানো হচ্ছিল, এরপর আবার যাত্রাবাড়িতে যে হত্যাকাণ্ড হয়েছিল, যেটি কয়েক মাস আগে দৈনিক প্রথম আলোর একটি ভিডিও প্রতিবেদনে উঠে এসেছিল। এই সকল প্রতিবেদনগুলো দেখলে আসলে একজন সুস্থ মানুষের মানে বুক ফেটে যাওয়ার মতো। কিন্তু তিনি এখন যেভাবে সাফাই গাচ্ছেন, এটা সঠিক বলে আমি মনে করি না। আচ্ছা, তিনি বলছিলেন, এসব নির্দেশিকায় বিশেষ পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়া ছিল। এমনটা হতে পারে যে জটিল পরিস্থিতির মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেগুলো ভুল ছিল। হ্যাঁ,
আচ্ছা, তারপর নিজের বিচার প্রসঙ্গে তিনি এবার বলছিলেন, যেটি অনেক গুরুত্বপূর্ণ বলছিলাম প্রথম দিকে। তিনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে শেখ হাসিনা ও তার সহযোগীদের। শেখ হাসিনাকে ছাত্র আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী উল্লেখ করা হয়েছে। এজন্য তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডের আবেদন করা হয়েছে। অভিযোগ হচ্ছে শেখ হাসিনা ছাত্র বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, ফলে প্রায় 1400 মানুষ নিহত হন। তো এই বিষয়ে তিনি দাবি করেছেন ছাত্র আন্দোলনের সময় 1400 মৃত্যুর সংখ্যাটি অতিরঞ্জিত। তার ভাষায় এই সংখ্যা ট্রাইব্যুনালের প্রচারণার কাজে লাগে, কিন্তু বাস্তবে তা বাড়িয়ে বলা। অর্থাৎ তিনি বলছেন যে এখানে যে সংখ্যা বলা হচ্ছে 1400, এটি সঠিক সংখ্যা নয়। তো এই সংখ্যাটি তারা বাড়িয়ে বলছে। কাদেরকে বলছেন তিনি? আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, এই অপরাধ ট্রাইব্যুনালের সাথে যারা সংশ্লিষ্ট তারা এই সংখ্যাটিকে বাড়িয়ে বলছেন তাদের নিজেদের প্রচারণার স্বার্থে, কিন্তু সত্যিকারভাবে এই সংখ্যাটি এত নয়। আচ্ছা, এ নিয়ে সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেছেন, যদি বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাকে মৃত্যুদণ্ড দেয় তাতে আমি অবাক হব না বা ভয়ও পাব না। অর্থাৎ তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় এতে তিনি অবাকও হবেন না, ভয়ও পাবেন না। তো কেন তিনি অবাক হবেন না এবং ভয় পাবেন না, এরপরে তিনি বলছিলেন এটি একটি প্রহসনের বিচার যার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। অর্থাৎ তিনি এটিকে রাজনৈতিক, তার বিরুদ্ধে যে প্রহসন এটি তিনি দাবি করছেন, যেটি পরিচালনা করছে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে গঠিত একটি অনির্বাচিত সরকার। এই প্রতিদ্বন্দ্বীদের অনেকেই আমাকে সরাতে যে কোনো কিছু করতে পারে। অর্থাৎ তিনি বিচারের স্বচ্ছতা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন যে তাকে এখন যারা ট্রাইব্যুনালে রয়েছে বা যারা বিচার করছে এরা হচ্ছে তার বিরোধী পক্ষ এবং তার প্রতিদ্বন্দ্বী, আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে তার নিজেকে সরানোর জন্য যা কিছু করা দরকার তারা সেটাই করছে। ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদনে লিখেছে, আদালতে এমন অডিও রেকর্ডিং বাজানো হয়েছে যেখানে হাসিনাকে বলতে শোনা যায় যে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলেছেন। তবে শেখ হাসিনা দাবি করেছেন এই রেকর্ডিংগুলো প্রসঙ্গের বাইরে কেটে নেওয়া ও বিকৃত করা হয়েছে। হাসিনা এ নিয়ে বলেছেন, সহিংসতা ঘটেছে মাঠ পর্যায়ে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্তে, সরকারের আদেশে নয়। অর্থাৎ তিনি তার আদেশ এবং মাঠ পর্যায়ে যারা রয়েছে এই দুটো ইয়েকে তিনি আলাদা করে ফেলেছেন, যে তারা যেটা করেছে এটা তাদের মধ্যে যে বিশৃঙ্খলা বা তাদের যে চেইন অফ কমান্ড এটি ভেঙে পড়ার কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে। আর হতাহতের যে ঘটনা এটি কিন্তু তার নির্দেশনার অংশ নয়। তিনি বিষয়টা এইভাবে বলছেন, অর্থাৎ তিনি নির্দেশ দেননি সরাসরি গুলি করার জন্য বা তাদেরকে মেরে ফেলার জন্য। তো এরপরেও আমরা সবাই জানি যে মেরে ফেলা হয়েছে বা গুলি করা হয়েছে। তো মেরে ফেলা যে হয়েছে বা গুলি করা যে হয়েছে সেটি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে চেইন অফ কমান্ড রয়েছে সেটি ভেঙে পড়ার কারণে এবং তাদের ভিতরে যে বিশৃঙ্খলা তার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। আর এই জন্য যেহেতু তিনি নির্দেশনা দেননি তাই তিনি দায়ী নয়। তার বিষয়টি তিনি এভাবে ব্যাখ্যা করেছেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট এ পর্যায়ে মন্তব্য করে বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই রায় ঘোষণা হবে এবং সম্ভবত তিনি জানেন ইতিহাস তাকে সদয়ভাবে বিচার করবে না। যদিও শেখ হাসিনা বলেছেন, সহিংস বিদ্রোহের মুখে দেশ রক্ষায় সাংবিধানিক কর্তব্য পালনের জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো নেতাকে বিচারের মুখোমুখি করা উচিত নয়। অর্থাৎ এবার দেখুন, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি কীরকম শব্দমালা ব্যবহার করেছেন। ওই যে প্রথম দিকে বলছিলাম যে এটিকে তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলেন না, তিনি এটিকে সহিংস ঘটনা বলেন। তো সহিংস ঘটনা তিনি কেন বলেন? সহিংস ঘটনা তিনি এজন্যই বলেন যে তিনি এটি প্রতিষ্ঠিত করতে চাইছেন যে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, যেহেতু তিনি সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সুতরাং
রাষ্ট্রের যে কোনো সহিংস ঘটনাকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য দমন করাটা তার কর্তব্য এবং সে অধিকার তাকে সংবিধান দিয়েছে। যেহেতু তিনি সাংবিধানিকভাবে এই দায়িত্ব পেয়েছেন এবং তিনি তার কর্তব্য পালন করেছেন, সেহেতু এখানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এর জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো নেতাকে বিচারের মুখোমুখি করা উচিত নয়। যদিও তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হননি, কারণ তার যে নির্বাচনগুলো 3টি নির্বাচনই হচ্ছে বিতর্কিত, কিন্তু তিনি এখানে দাবি করছেন যে তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনা সব দায় অস্বীকার করলেও দ্য ইন্ডিপেন্ডেন্ট মন্তব্য করেছে যে গত বছর বাংলাদেশে বিক্ষোভকারীদের উপর যে দমন পীড়ন চালানো হয়েছিল তা বিশ্বকে শোকার্ত করে তুলেছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক পরিচালক বাবুরাম পান্ত তখন বলেছিলেন, বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা বাংলাদেশি কর্তৃপক্ষের বিক্ষোভকারী বা ভিন্ন মতের প্রতি একেবারেই অসহিষ্ণুতাকে তুলে ধরেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক তখন বলেছিলেন, ছাত্র বিক্ষোভকারীদের উপর আক্রমণ বিশেষভাবে দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এরপর এখানে আরেকটি বিষয় তারা উল্লেখ করেছে, সেটি হচ্ছে দেশত্যাগ ও উত্তরাধিকার প্রসঙ্গে তিনি যেটি বলেছেন। দেশত্যাগ প্রসঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, গত বছরের 5 আগস্ট দেশে থাকা অসম্ভব হয়ে পড়ায় তিনি চলে যান। তিনি রয়টার্সকে বলেন, থেকে গেলে আমার জীবন যেমন ঝুঁকিতে পড়তো, আশেপাশের মানুষদের জীবনও তেমনি বিপদে পড়তো। তবে নির্বাসনে থাকলেও তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে এখনও প্রতিশ্রুতিবদ্ধ। কি গণতন্ত্র তিনি উদ্ধার করবেন এটা একমাত্র তিনিই ভালো জানেন। গণতন্ত্রের 12টা বাজিয়ে দিয়ে তিনি এখন গণতন্ত্র উদ্ধার করবেন। আচ্ছা, তার ভাষায় শুধু অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে ঠিক করতে পারে। কথাগুলো খেয়াল করেন কিন্তু তার এই যে তিনি যে বলছেন যে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এটি কিন্তু তার ক্ষমতার পতনের পর থেকে এখনো পর্যন্ত ভারত কিন্তু ঠিক এই কথাটাই বলছে। অর্থাৎ ভারত যে বারবার বলছে এটি কিন্তু শেখ হাসিনার কথা, যেটা আমরা এখন সাক্ষাৎকারে দেখতে পেলাম। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে শেখ হাসিনা বলেন, কোনো সরকার যদি এমন নির্বাচনের মাধ্যমে গঠিত হয় যেখানে তার দল থাকবে না, তবে তিনি সেই সরকারের অধীনে বাংলাদেশে ফিরবেন না। তিনি ভারতে থাকার পরিকল্পনা করেছেন। আচ্ছা, এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ একদিন আবার বাংলাদেশের ভবিষ্যতে ভূমিকা রাখবে, সরকারে থাকুক বা বিরোধী দলে, আর এই দল পরিচালনার জন্য তার পরিবার দরকার নেই। তিনি বলেন, এটা আমার বা আমার পরিবারের বিষয় নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সংবিধান ও রাজনৈতিক স্থিতিশীলতার পুনঃপ্রতিষ্ঠার উপর। কোনো ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না। তবে এই ক্ষেত্রে রয়টার্স উল্লেখ করে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ গত বছর রয়টার্সকে বলেছিলেন যে দল চাইলে তিনি নেতৃত্বের কথা বিবেচনা করতে পারেন। তো যারা এই সাক্ষাৎকারটির আরও বিস্তারিত দেখতে চান তারা দৈনিক প্রথম আলোর সাইটে গিয়ে এটি দেখতে পারেন। ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তো এজন্য আমি পুরো বিষয়টি তুলে আনতে পারছি না। তো আশা করছি সকলেই এই সাক্ষাৎকারটি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে এরকম সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরগুলোর বিশ্লেষণ নিয়ে নিয়মিত আমরা ভিডিও আপলোড করব। তো যারা গুজব নয়, সত্যিকারের খবর শুনতে ভালোবাসেন বা পছন্দ করেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার অন্য কোনো খবর নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। আল্লাহ হাফেজ।